আমি অপরাধীর মতো শাহেদের সামনে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে মনের ভেতর যে ক্ষোভ আর সন্দেহের পাহাড় তৈরি হয়েছিল, তা যেন এক মুহূর্তের একটা সত্যের ধাক্কায় ধূলি হয়ে গেল। আমরা মেয়েরা অনেক সময় স্বামীর পকেটের অবস্থাটা বাহিরে থেকে মেলাতে চাই, কিন্তু ভেতরে ভেতরে একটা পুরুষ মানুষ যে কতটা একেবারে অসহায় বোধ করতে পারে, সেই খবরটা রাখা আর হয়ে ওঠে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শাহেদের খুব কাছে গিয়ে দাঁড়ালাম। কোনো নাটকীয়তা ছাড়াই খুব স্বাভাবিকভাবে তার ক্লান্ত হাত দুটো আমার হাতের মুঠোয় নিলাম। শাহেদ একটু চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখে সেই ক্লান্তিটা এখনো আছে। খুব নিচু স্বরে বললাম, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু নিজের মায়ের কষ্টটাই দেখেছি। তোমার ভেতরের এই নীরব যুদ্ধটা আমি টের পাইনি। অভাব যে মানুষকে নিজের স্ত্রীর কাছে কতটা ছোট করে দিতে পারে, সেটা আমি বুঝতে চেষ্টা করিনি। শাহেদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস ফেললো। তারপর আলতো করে আমার হাতটা চেপে ধরে বলল, সংসারে অভাব অনটন তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছা করে তোমার মায়ের কাছে যেতে আটকাইনি। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় লজ্জার আর কিছুই নেই। সে তার স্ত্রীর কঠিন সময় পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য রাখে না। আমি শুধু সেই লজ্জাটা থাকতে সেই দিন অভাবের কথা বলেছিলাম। সেই দিনের পর থেকে আমাদের সংসারে কোনো কৃত্রিম আধিক্যতা ছিল না, বরং একটা বাস্তবসম্মত বোঝাপড়া তৈরি হলো। আমি বুঝতে পেরেছিলাম, মধ্যবিত্ত সংসারে পুরুষদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা আরও বেশি চুপচাপ হয়ে যায়। বাহিরের দুনিয়ার হাজারটা চাপ সামলে ঘরে ফেরার পর তারা শুধু একটু শান্তি আর মানসিক সমর্থন চায়। আমি আবার আগের মতো শাহেদের হাত থেকে সংসারে খরচের টাকা নিতে শুরু করলাম। তবে এবার আর শুধু চেয়ে নেওয়া নয়, বরং তার 28,000 টাকার বেতনের সীমাবদ্ধতা মেনে কিভাবে প্রতিটা টাকা হিসাব করে চালানো যায়, সেই দায়িত্বটা আমি ভাগ করে নিলাম। পরের মাসে রুপির স্কুলের বেতন আর বাজারের খরচ থেকে খুব টেনে টুনে কিছু টাকা বাঁচালাম, আর আমার নিজের জমানো অল্প কিছু টাকা এনে একদিন সন্ধ্যায় শাহেদের হাতে তুলে দিলাম। শাহেদ অবাক হয়ে বলল, এটা কি? আমি বললাম, ওই ছেলেটা 3,000 টাকা শোধ করে দিও। মানুষের দেনা মাথায় রেখে তো শান্তিতে ঘুমানো যায় না। টাকাটা হাতে নিয়ে শাহেদ যেভাবে আমার দিকে তাকালো, সেই দৃষ্টিতে কোনো কৃতজ্ঞতা ছিল না, ছিল এক বুক স্বস্তি। একজন পুরুষের মাথা থেকে ঋণের বোঝা নেমে যাওয়ার স্বস্তিটা যে কত বড়, আমি সেই দিন তার চোখে দেখেছিলাম। এখনও আমাদের সংসার অভাব আছে। মাসে 25 তারিখ পার হয়ে গেলে বাজার করতে গিয়ে 10 বার ভাবতে হয়। পেঁয়াজ রসুনের দাম বাড়লে রান্নার বাজেট কমাতে হয়। কিন্তু এখন আর আমাদের মাঝে কোনো অদৃশ্য দেয়াল নেই। আজ বিকেলে রুপিকে স্কুল থেকে নিয়ে আসার পর আমরা দুজনে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রুপি ভেতরে খাতা নিয়ে আঁকিবুকি করছে। শাহেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সামনের মাসে বেতনটা পেলে তোমাকে সাথে নিয়ে একবার গ্রামে যাব, মায়ের কবরটা জিয়ারত করে আসব। আমি শাহেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়লাম। চোখের কোণাটা একটু ভিজে উঠলো। এবার আর বুকে কোনো ক্ষত ছিল না। মধ্যবিত্তের জীবনে সব আবদার বা ইচ্ছা পূরণ হয় না, এটাই বাস্তব। কিন্তু